খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ রবিবার 6 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রামনবমীতে জঙ্গি হামলা হতে পারে, আশঙ্কা বিজেপি বিধায়কের, চিঠি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে। রেলের বাংলো দখল করে রয়েছেন দিলীপ ঘোষ, আরটিআইয়ের নথি হাতে, চাঞ্চল্যকর দাবি তৃণমূল নেতার। ওয়াকফ বিতর্কে নীরব রাহুল, দেখা নিয়ে প্রিয়াঙ্কার, ক্ষুব্ধ মুসলিম সংগঠন। নবান্নের পথে চাকরিহারারা, সরকারকে বেঁধে দিলেন ডেডলাইন। চাকরি বাতিল নিয়ে দায় ঠেলাঠেলি, সিপিএম বিজেপির সংঘর্ষে পার্থর ঘাড়েও এখন দোষ চাপাচ্ছে তৃণমূল। রাস্তায় নেমে বাধা দেওয়ার চেষ্টা করলে রামনবমী নিয়ে বড় হুঁশিয়ারি দিলীপের, পাল্টা শওকত। পদ্ম শিবিরে ধাক্কা, পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির, দখল নিল টিএমসি। পার্থ টাকা তুলছে, দল জানত, আমি তখন জেলে বসে, কুণালের পুরনো কথা তুললেন তরুণ জ্যোতি। হিন্দুদের সঙ্গে রামনবমীর মিছিলে সামিল মুসলিম ভাইরা। ভোল বদল আবহাওয়ার, উত্তরে কালবৈশাখীর পূর্বাভাস, কি বলছে ওয়েদার রিপোর্ট। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রামনবমীর শোভাযাত্রায় মালদা ও মুর্শিদাবাদে হামলার আশঙ্কা। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাতে চলেছেন বিজেপি বিধায়ক। নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী। বিজেপি বিধায়ক বলে, কাল রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলা হতে পারে। তার কারণ আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা ও মুর্শিদাবাদে এবং সম্প্রতি মোথাবাড়িতে একটা নির্দিষ্ট ফরম্যাটে আক্রমণ করছে। আমি আজ এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলা শাসক এবং এসপিকে লিখিতভাবে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় তৈরি থাকে। আমরা যেন সিভিক পুলিশের জীবনকে বিপদে না ফেলে দিই। রামনবমীর আগের দিন পোস্টারে 6 লাখ হয়ে গিয়েছে শহর। বিজেপির পরে এবার রামনবমীর শুভেচ্ছা জানিয়ে কলকাতার ইএম বাইপাসে পোস্টার দিল লালু প্রসাদ যাদবের দল আরজেডি। লালু প্রসাদের সঙ্গে তার পুরো পরিবারের ছবি রয়েছে পোস্টারে। এতদিন বিজেপির পোস্টারে ছেয়ে গেছিল শহর। হিন্দু হিন্দু ভাই ভাই থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রামনবমীর পোস্টারের দেখা মিলেছে শহরের সর্বত্র। এবার পোস্টারে যুদ্ধে সামিল হল আরজেডিও। এদিকে রামনবমীতে অশান্তি এড়াতে শহর থেকে জেলায় কড়া নজরদারি পুলিশের। রাজ্যের 10টি পুলিশ জেলা এবং কমিশনারেটকে সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। এইসব এলাকার দায়িত্বে রয়েছেন 29 জন আইপিএস অফিসার। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত এই সব এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্যে পুলিশের সব কর্মী এবং অফিসারের ছুটি বাতিল করা হয়েছে। কোনো রকম সংঘর্ষ এড়াতে ইন্টেলিজেন্স ইনপুটের দিকেও সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। রাজ্য পুলিশের সঙ্গে প্রচুর কলকাতা পুলিশও মোতায়েন করছে লালবাজার। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে, যার মধ্যে 5টি বড় মিছিল। সেখানে বাড়তি নজরদারি থাকছে। এন্টালি, পিকনিক গার্ডেন, কাশীপুর, হেস্টিংস এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে বড় মিছিলের রুটে কোনো পরিবর্তন হবে না। মিছিলের আগে এবং পরে থাকবে পুলিশ বাহিনী। বহুতল থেকে নজরদারি চলবে। ব্যবহার করা হবে ড্রোন। শহরের বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট থাকবে। ছোট ছোট গলিতে বাইকের নজরদারি চালাবে পুলিশ। অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। নির্ধারিত রুট এবং অনুমতি ছাড়া কেউ মিছিল করলে আইনি পদক্ষেপ করবে লালবাজার। সিসিটিভির নজরদারি ছাড়াও বড় মিছিলে লাইভ স্ক্রিনিং নজরদারি চালাতে লাইভেও ব্যবহার করবে লালবাজার। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে, নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক, আর আপনার জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট পেলে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনার জেলা থেকে শুনছে, কমেন্টে জানান।
দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সহসভাপতি। তার দাবি, অবৈধভাবে রেলের জায়গায় তৈরি বাড়ি দখল করে নিয়েছেন দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ জেলার সহসভাপতি দেবাশিস চৌধুরী। উল্লেখ্য, 2019 সালে সাংসদ হওয়ার আগে থেকে রেলের একটি বাংলোতে থাকতে শুরু করেন দিলীপ ঘোষ। তারপর সাংসদও হন মেদিনীপুরে। তবে 2024-এ দল তাকে মেদিনীপুরের প্রার্থী করেনি। কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিতে খড়গপুর মেদিনীপুরে এলে দিলীপবাবু থাকেন রেলের ওই বাংলোতে। আর এবার সেই বাংলো দখল নিয়েই অভিযোগ তৃণমূলের জেলার সহসভাপতি দেবাশিস চৌধুরী বলেন, তারা রেলের কাছে আরটিআই করে জানতে চেয়েছিলেন ওই বাংলো আদৌ কার নামে রয়েছে। আরটিআইয়ের উত্তরে জানা যায় ওই বাংলো কারও নামে নথিভুক্ত নেই। তবে কেন দিলীপ ঘোষ ওই বাংলো দখল করে আছে, প্রশ্ন তোলেন তৃণমূল নেতা। পাশাপাশি তিনি আরও বলেন, দিলীপের বাংলো থেকে অদূরে রয়েছে আরপিএফ এর ট্রেনিং সেন্টার থেকে শুরু করে রেলের গুরুত্বপূর্ণ জায়গা। দিলীপ ঘোষ ওই এলাকায় থাকার ফলে অনেক দুষ্কৃতী ওই জায়গায় যান। এতে রেলের অনেক তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। তৃণমূল নেতার আরও অভিযোগ, রেল আউটডোরে অনেক গরিব মানুষের বাড়ি রেল উচ্ছেদ করতে চলে যায়। এখন কেন রেল নিষ্ঠুর? যদি রেল পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে রাজনৈতিকভাবে তৃণমূল পথে নামবে। এদিকে পাল্টা বলেছেন দিলীপও। বিজেপি নেতার দাবি, তৃণমূলের নেতারা খড়গপুরকে কবজা করে রেখেছে, রেলের জায়গা দখল করে বাড়িঘর বানিয়ে ব্যবসা করছে। সেটা অবৈধ। দম থাকলে ছেড়ে দিন। দিলীপ ঘোষ কারোর কোনো জিনিস দখল করে রাখেনি, ওনারা রেখেছেন, ছেড়ে দিন, না হলে বুলডোজার চলবে। পাশাপাশি কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা দিলীপ বলেন, যারা পশ্চিমবাংলা কবজা করে রেখেছে তারা দিলীপ ঘোষের দিকে আঙুল তোলে কিভাবে? আরজিকর হয়েছে রামের ইচ্ছায়, চাকরি পেয়েছে রামের ইচ্ছায়, 2026-এ সরকারও যাবে রামের ইচ্ছায়। ওয়াকফ বিলের বিরোধিতায় মুখে কুলু পেঁটে রইলেন রাহুল গান্ধী। এমনকি সংসদে দেখা পাওয়া গেল না গান্ধী পরিবারের আরেক সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর। এই দুয়ের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ মুসলিম সংগঠন, যার মধ্যে উল্লেখযোগ্য কেরলের বৃহত্তম মুসলিম সংগঠন সমস্ত কেরালা জেমিয়াতুল উলেমা। শনিবার সংসদে ওয়াকফ বিল নিয়ে বিতর্ক শুরু হয়, কিন্তু বিতর্কের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন রাহুল গান্ধী। পাশাপাশি এমন এক গুরুত্বপূর্ণ দিনে সংসদে গড়হাজির থাকলেন প্রিয়াঙ্কা গান্ধীও, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওয়াকফ বিল নিয়ে সরকার পক্ষের বক্তব্য রাখছেন, সেখানে রাহুল গান্ধী চুপ থাকলে রাহুলের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইয়াতুল উলেমার মুখপাত্র বলেন, যেভাবে ওয়াকফ নিয়ে আলোচনার সময় প্রিয়াঙ্কা গান্ধী গড়হাজির থাকলেন, রাহুল গান্ধীও একটা কথাও বললেন না। এটা গণতন্ত্রে কালো দাগের মতো। রাহুল তথা গান্ধী পরিবারের এহেন ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলের ধারণা, বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, গুজরাটের মতন রাজ্যে আগামীতে রয়েছে নির্বাচন। সেই নির্বাচনে মুসলিম ভোটের মতন হিন্দু ভোটও যথেষ্ট গুরুত্বপূর্ণ কংগ্রেসের ক্ষেত্রে। তাই ওয়াকফ বিলের বিরোধিতা করে কার্যত নিজেদের মুসলিম পন্থী বলে চিহ্নিত করতে চাননি রাহুল কিংবা গান্ধী পরিবারের কেউই। তবে রাহুলের মৌনতায় মুসলিম সংগঠনের ক্ষোভ বাড়লে তার প্রভাব পড়বে ভোট বাক্সে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 2016 সালের এসএসসির প্যানেল। এক লহমায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মী। এই পরিস্থিতিতে নবান্ন অভিযানের ডাক দিলেন চাকরিহারারা। আগামী 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। শনিবার চাকরিহারারা সাংবাদিক বৈঠক করেন। বৈঠক থেকে তারা সাফ জানান, এর আগেও আমরা একাধিকবার সম্মিলিতভাবে কর্মসূচি নিয়েছি, কিন্তু প্রশাসনের কোনো সদর্থক ভূমিকা দেখতে পাইনি। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী মানবিক, কিন্তু উনি অমানবিক মুখ্যমন্ত্রী। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষিকা, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আমরাও এই বঞ্চনার শিকার। আমরা আর প্রতিশ্রুতি নয়, স্পষ্ট বার্তা চাই, বাস্তবায়ন চাই। এখানেই না থেমে তারা আরও বলেন, 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে প্রতিটি মঞ্চের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী যদি আলোচনা না করেন, সমস্যার সমাধান না করেন, তাহলে আমাদের এই কর্মসূচি বহাল থাকবে। আমরা এখনও মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছি। আর কতদিন? আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি। সে কারণে আমাদের প্রত্যেকটা দিন ভয়ের মধ্যে দিয়ে কাটাতে হয়। আমরা বেকার ভাতা চাই না। উল্লেখ্য, আগামী 21 এপ্রিল চাকরি প্রার্থীরা সম্মিলিতভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা এই অভিযানে অংশ নেবেন বলেই জানান তারা। সকলের নজর এখন 21 এপ্রিলের দিকে।
নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৬,০০০ বাতিলের দোষ পুরোপুরি বিজেপি এবং সিপিএম এর উপরেই চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ের পর বৃহস্পতিবার নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব মনোজ পন্ত, শিক্ষা সচিব এবং রাজ্য সরকারের নিযুক্ত আইনজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক করেন মমতা। তারপরে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের তোপ দাগেন। চাকরি বাতিল নিয়ে ইতিউতি মিছিল করছে শাসক দল। এবার শাসক দলের চরম কটাক্ষে বিদ্ধ হচ্ছেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ও। তার ঘাড়েও দোষ চাপাচ্ছে তৃণমূল। একথা বলার কারণ ফিরহাদ হাকিমের মন্তব্য। তিনি বলেন, পার্থ আমাদের লজ্জা। উনি ক্ষমতার অপব্যবহার করেছেন, রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলেছেন। তৃণমূলের হুমায়ুন কবিরও ছেড়ে কথা বলছেন না। তিনিও একই সুরে বলছেন, পাপ বাপ কেউ ছাড়ে না। অন্যদিকে শুভেন্দু অধিকারীও এই আবহে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূলকে। তার মতে, গোটা মন্ত্রিসভাতেই জেলে দেখতে পাওয়া যাবে এরপর থেকে। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। বস্তুত মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক থেকে ইঙ্গিত দেন, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে বাংলাকে আক্রমণ করা হচ্ছে। প্রশ্ন রাখেন, সব সময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছাত্র যুবরা? স্কুল কলেজ মিলিয়ে রাজ্যে এখনও ১ লক্ষ পদে নিয়োগ বাকি বলেও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একথাও জানান, নিয়োগ নিয়ে এই মামলা চলছিল বলে এতদিন ওই নিয়োগ করা যাচ্ছিল না। এরপরে ওই বকেয়া নিয়োগের দিকেই মন দেবেন তিনি। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট ব্যাংকের কথা মাথায় রেখে হিন্দু ভোটারদের এককাট্টা করতে রাজ্য জুড়ে ঘটা করে রামনবমী পালনের কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির, যার জেরে ৬ এপ্রিল রামনবমী নিয়ে কলকাতা সহ রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এমন আবহে এবার রামনবমী নিয়ে কড়া হুঁশিয়ারি শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের হুঁশিয়ারি, রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামবেন, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে। পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে শাসক শিবির থেকেও। তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোচ্ছেন দিলীপ, না হলে ঘরেই থাকতে হতো। শওকতেও বলেন, বাংলার ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি হিংস্র হয়ে উঠেছে। ওরা যেন তেন প্রকারেণ বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তাই মানুষকে বলবো, সতর্ক থাকুন। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। ঘিরে বেড়েছে শহরের রাজনৈতিক উত্তাপ। এদিকে রামনবমীকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় গেরুয়া পতাকায় ছয়লাভ। কলকাতার রেড রোড, মেও রোড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চারিদিকে অজস্র গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। অতীতের রামনবমীতে অশান্তির ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। সে কারণে এবারে রামনবমী নিয়ে পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতন। গত ২রা থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এমনকি কলকাতা সহ 10টি কমিশনারেটের ক্ষেত্রে বাড়তি ফোর্সও মোতায়েন করা হচ্ছে। ফের পদ্ম শিবিরে ধাক্কা। আরও একটি পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এতদিন বিজেপির দখলে ছিল। এবার এই পঞ্চায়েতের প্রধান পদে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের উমা রানী ভূঁইয়া। শুক্রবার প্রধান পদের জন্য নির্বাচন হয়। এই পঞ্চায়েতে সেখানে তৃণমূল কংগ্রেসের ১২ জন সদস্য ভোট দেন, আর বিজেপির পক্ষে ভোট দেন ৮ জন। একজন সদস্য অনুপস্থিত ছিলেন। ফল নির্বাচনে প্রধান হিসেবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের সদস্য। ২২ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে গত নির্বাচনে সমান সমান আসন পেয়েছিল তৃণমূল এবং বিজেপি, অর্থাৎ উভয় দলের পক্ষ থেকে ১১ জন করে পঞ্চায়েত সদস্য ছিলেন। ফলে টসের মাধ্যমে এই পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিজেপির সদস্য। অন্যদিকে উপপ্রধান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য। তবে মাসখানেক আগেই অস্বাভাবিক মৃত্যু হয় বিজেপির প্রধানের। ফলে প্রধান পদ শূন্য হয়ে যায়। এই পদে নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। তারই নির্বাচন ছিল শুক্রবার। এদিকে নির্বাচনের ঠিক আগে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির সদস্য সংখ্যা কমে গিয়ে ৯ জনে নেমে আসে। তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ১২ জন। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখল করে বোর্ড গঠন করল। পঞ্চায়েতের উপপ্রধান পদে বসেন তৃণমূলের শেখ আনোয়ার আলী। পঞ্চায়েতের তৃণমূলের বোর্ড গঠন করার পরে সকলকে স্বাগত জানান ভগবানপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, যুব সভাপতি সৌরভ কান্তি বেরা। পঞ্চায়েতে প্রধান পদে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি তৃণমূলের। ভগবানপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে আসা এদিন উচ্ছ্বাস দেখা যায় দলের কর্মী নেতাদের মধ্যে।
এতদিন এই পঞ্চায়েত বিজেপির প্রধান ছিল, এবার তৃণমূল বোর্ড গঠন করল। এসএসসি নিয়োগে ভয়াবহ দুর্নীতি, চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, এত তাড়াহুড়ো কেন করল সুপ্রিম কোর্ট? তবে শুধু কুণাল ঘোষ নন, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা একেবারে সদল বলে নেমে পড়েছে। অপর তৃণমূল নেতা সুদীপ রাহা প্রশ্ন তুলেছেন, কেন বাংলাকে বারবার ভুগতে হবে? নিউট ইউজিতে পেপার লিক হয়েছিল, 24 লাখ পরীক্ষার্থীর ব্যাপার ছিল বিজেপির অপশাসনের জেরে। তখন সর্বোচ্চ আদালত নিট বাতিল করেনি। তবে এবার তার সব উত্তর দিয়েছে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তবে তিনি শুধু কুণাল ঘোষের পুরনো একটা সাক্ষাৎকারকেই সামনে এনেছেন। সেখানে এবিপি আনন্দে কুণাল ঘোষ একান্ত সাক্ষাৎকারী যা জানিয়েছিলেন সেটাই পোস্ট করেছেন তরুণজ্যোতি। তিনি লিখেছেন, ভাই কিছু প্রশ্ন করছে এবং সেই প্রশ্নগুলো করার আগে আইন সম্পর্কে তোমাকে জানার জ্ঞান দেব না, কারণ তুমি ওটার চেষ্টা করবে না। তুমি আপাতত তোমাদের দলের সাধারণ সম্পাদক কি বলেছিল সেটাই শোনো। এরপর তিনি সেই সাক্ষাৎকারে এবিপি আনন্দ 1/5/2024 সেই তারিখের অংশ পোস্ট করেছে। সেখানে কুণাল বলছেন, পার্থ চট্টোপাধ্যায় যে গণ্ডগোলটাতে যুক্ত সেটা দলের কাছে অনেক আগে থেকেই খবর ছিল। পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে, এটা তার অনেক আগে থেকেই দলের কাছে খবর ছিল। 2021-এর ভোটের আগে থেকেই খবর ছিল। সে কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তরে দেওয়া হয়নি। সে কারণে তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল কেন বাড়তে দিল? নামটা বলবো না। আমি তখন জেলে, প্রেসিডেন্সি জেলে বসে আছি। এক অফিসার আরেকজনকে নিয়ে এলেন, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লাখ টাকা চেয়েছে। আমি 5 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুটে লিখে দেন, বাকিটা যদি মকুব করে দেন, ঘুষের যদি ডিসকাউন্ট হয়। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহাদাপটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই পংক্তি শুধু কবিতার পাতায় নয়, বাস্তবের মাটিতেও ছায়া ফেলল। দুর্গাপুরের সোনার তৈরি বস্তিতে রামনবমীর দিনটিকে শুধু ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ না রেখে ভালোবাসা, ভ্রাতৃত্ব আর মানবতার রং রাঙিয়ে তুললেন এখানকার মানুষজন। সেদিনের মিছিলে যেমন দেখা গেল শেখ শাহাদাতকে সকলকে নিজের হাতে ঠান্ডা শরবত খাওয়াচ্ছেন, তেমনি শেখ মতিউরের হাতে উঠছে রামনবমীর পতাকা। ধর্ম আলাদা, কিন্তু উৎসবের স্পর্শ এক। ধর্ম যার যার, উৎসব সবার। এই বার্তাটি যেন স্পষ্ট হয়ে উঠল তাদের কাছে, কথায় আর হাসি মুখে। সোনার তরী বস্তি দুর্গাপুরের 21 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই জনপদ বহু বছর ধরে সম্প্রীতির নিদর্শন বহন করে চলেছে। বাম আমলে তৈরি হওয়া বহুতল আবাসনে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বাস করেন। ঈদে যেমন হিন্দু মুসলিমদের সঙ্গে একত্রে প্রার্থনায় সামিল হন, তেমনি পুজোতেও দেখা মেলে মুসলমানদের সহযোগিতা। রামনবমীর মিছিলে আবাল বৃদ্ধ বনিতা, মুসলিম প্রতিবেশীরা হিন্দু ভাই বোনদের হাতে তুলে দিলে ঠান্ডা শরবতের গ্রাস। শেখ আসিফ বলেন, আমরা এখানে সবাই মিলে থাকি, তাই একে অপরের আনন্দে সামিল হওয়া আমাদের কর্তব্য, ভালোবাসার পরিচয়। দীপক মানের কথায়, ধর্ম আলাদা হলেও মন একটাই। এটাই তো ভারত, এটাই আমাদের সংস্কৃতি। আজকের উত্তপ্ত রাজনৈতিক আবহে সোনার তরীর এই অনন্য উদাহরণ যেন এক শীতল পরশ। এখানকার মানুষ দেখিয়ে দিলেন, ধর্ম বিভাজন করে না, বরং ভালোবাসা দিয়ে মানুষকে একত্র করে। এই বন্ধনের নামই তো প্রকৃত উৎসব। আবহাওয়ার পরিবর্তন, উত্তরে কালবৈশাখীর আগমন, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণেও। উত্তর পূর্ব ভারতে এবছর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ায় অস্বাভাবিকতা দেখা দিচ্ছে। চৈত্রেই কালবৈশাখীর আগমন, তারই ইঙ্গিত। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রবিবার থেকে পাহাড় ও সমতলে আবহাওয়া বদলাবে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ঘণ্টায় 40 থেকে 50 কিমি গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ঝড়ের ব্যাপ্তি আরও বাড়বে এবং কোচবিহার, উত্তর দিনাজপুরেও প্রভাব পড়বে। বৃষ্টিপাত প্রথমে হালকা হলেও মঙ্গলবার থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গৌড়বঙ্গেও কিছুটা বৃষ্টি হতে পারে। সিকিম ও উত্তরবঙ্গে ৩-৪ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরের আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। পাহাড়ে এক পশলা বৃষ্টিও হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে সোম থেকে বুধবার পর্যন্ত প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। খবর শেষ হলো।